হেলেবেলা হইতে এমনি করিয়াই তো বুড়া হইলাম। আত্মীয় অনাত্মীয় সকলের মুখে শুধু একটা টানা ছি ছি শুনিয়া শুনিয়া নিজেও নিজের জীবনটাকে একটা মস্ত ছি 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 ছাড়া আর কিছুই ভাবিতে পারি নাই। কিন্তু কি করিয়া যে জীবনের প্রভাতেই এই সুদীর্ঘ ছিছির ভূমিকা চিহ্নিত হইয়া গিয়াছিল, বহু কালান্তরে আজ সেই সব স্মৃত ও বিস্মৃত কাহিনীর মালা গাঁথিতে বসিয়া যেন হঠাৎ সন্দেহ হইতেছে, এই ছিছিটা যত বড় করিয়া সবাই দেখাইয়াছে হয়তো ঠিক তত বড়ই ছিল না। মনে হইতেছে হয়তো ভগবান যাহাকে তাহার বিচিত্র সৃষ্টির ঠিক মাঝখানটিতে টান দেন, তাহাকে ভালো ছেলে হইয়া এক্সামিন পাশ করিবার সুবিধাও দেন নাই। গাড়ি পালকি চড়িয়া বহু লোকলস্কর সমভিব্যাহারে ভ্রমণ করিয়া তাহাকে কাহিনী নাম দিয়া ছাপাইবার অভিরুচিও দেন না। বুদ্ধি হয়তো তাহাকে কিছু দেন, কিন্তু বিষয়ী লোকেরা তাহাকে সুবুদ্ধি বলে না। তাই প্রবৃত্তি তাহাদের এমনই অসঙ্গত, খাপছাড়া, এবং দেখিবার বস্তু ও তৃষ্ণাটা স্বভাবতই এত বেয়াড়া হইয়া ওঠে যে তাহার বর্ণনা করিতে গেলে সুধী ব্যক্তিরা বোধ করি হাসিয়াই খুন হইবেন। তারপরে সেই মন্দ ছেলেটি যে কেমন করিয়া অনাদরে অবহেলায় মন্দের আকর্ষণে মন্দ হইয়া ধাক্কা খাইয়া ঠক্কর খাইয়া অজ্ঞাত সারে অবশেষে একদিন অপযশের ঝুলি কাঁধে ফেলিয়া কোথায় সরিয়া পড়ে, সুদীর্ঘ দিন আর তাহার উদ্দেশ্যই পাওয়া যায় না। এই সেই ইন্দ্রনাথ, সেদিন ভাবিয়াছিলাম যদি অতখানি জোর এবং এমনি করিয়া মারামারি করিতে পারিতাম। আর আজ রাত্রে যতক্ষণ না ঘুমাইয়া পড়িলাম ততক্ষণ কেবলই কামনা করিতে লাগিলাম যদি অমনি করিয়া বাঁশি বাজাইতে পারিতাম। কিন্তু কেমন করিয়া ভাব করি সে যে আমার অনেক উচ্চে, তখন স্কুলেও সে আর পড়ে না। শুনিয়াছিলাম হেডমাস্টার মহাশয় অবিচার করিয়া তাহার মাথায় গাধার টুপি দিবার আয়োজন করিতেই সে মর্মাহত হইয়া অকস্মাৎ হেডমাস্টারের পিঠের ওপর কি একটা করিয়া ঘৃণা ভরে স্কুলের রেলিং ডিঙাইয়া বাড়ি চলিয়া আসিয়াছিল, আর যায় নাই। অনেক দিন পরে তার মুখেই শুনিয়াছিলাম সে অপরাধ অতি অকিঞ্চিত। হিন্দুস্তানি পণ্ডিতজির ক্লাসের মধ্যেই নিদ্রাকর্ষণ হইত। এমনি এক সময় সে তাহার গ্রন্থিবদ্ধ শিখাটি কাঁচি দিয়া কাটিয়া ছোট করিয়া দিয়াছিল মাত্র, বিশেষ কিছু অনিষ্ট হয় নাই, কারণ পণ্ডিতজি বাড়ি ফিরিয়া তাহার জামার পকেটেই শিখাটি পাইয়াছিলেন। চোরদা, যতীনদা ও আমি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে পড়ি, এবং গম্ভীর প্রকৃতি মেজদা বার দুই এন্ট্রান্স ফেল করিবার পর গভীর মনোযোগের সহিত তৃতীয়বারের জন্য প্রস্তুত হইতেছেন। তাহার প্রচণ্ড শাসনে এক মুহূর্ত কাহারও সময় নষ্ট করিবার জো ছিল না। আমাদের পড়ার সময় ছিল 7:30 হইতে 9টা। এই সময়টুকুর মধ্যে কথাবার্তা কহিয়া মেজদার পাশের পড়ার বিঘ্ন না করি, এই জন্য তিনি নিজে প্রত্যহ পড়িতে বসিয়াই কাঁচি দিয়া কাগজ কাটিয়া 20-30খানি টিকিটের মতো করিতেন। তাহার কোনোটাতে লেখা থাকিত বাইরে, কোনোটাতে থুতু ফেলা, কোনোটাতে নাক ঝাড়া, কোনোটাতে তেষ্টা পাওয়া ইত্যাদি। যতীনদা একটা নাক ঝাড়া টিকিট লইয়া মেজদার সম্মুখে ধরিয়া দিলেন। মেজদা তাহাতে স্বাক্ষর করিয়া লিখিয়া দিলেন 8:33 হইতে 8:34 পর্যন্ত, অর্থাৎ এই সময়টুকুর জন্য সে নাক ঝাড়িতে যাইতে পারে। ছুটি পাইয়া যতীনদা টিকিট হাতে উঠিয়া যাইতেই ছোড়দা থুতু ফেলার টিকিট পেশ করিলেন। মেজদা না লিখিয়া দিলেন। কাজেই ছোটদা মুখ ভারী করিয়া 2 মিনিট বসিয়া থাকিয়া তেষ্টা পাওয়া আর্জি দাখিল করিয়া দিলেন। এবার মঞ্জুর হইল। মেজদা সই করিয়া লিখিলেন
8:41 হইতে 8:47 পর্যন্ত। পরোয়ানা লইয়া ছোটদা হাসি মুখে বাহির হইতেই যতীনদা ফিরিয়া আসিয়া হাতের টিকিট দাখিল করিলেন। মেজদা ঘড়ি দেখিয়া সময় মিলাইয়া একটা খাতা বাহির করিয়া সেই টিকিট গোঁদ দিয়া আঁটিয়া রাখিলেন। সমস্ত সাজ সরঞ্জাম তাহার হাতের কাছেই মজুদ থাকিত। সপ্তাহ পরে এইসব টিকিটের সময় ধরিয়া কৈফিয়ত তলব করা হইত। এইরূপে মেজদার অত্যন্ত সতর্কতায় এবং সুশৃঙ্খলায় আমাদের এবং তাহার নিজের কাহারও এতটুকু সময় নষ্ট হইতে পাইত না। প্রত্যহ এই 1.5 ঘণ্টা কাল অতিশয় বিদ্যাভ্যাস করিয়া রাত্রি 9টার সময় আমরা যখন বাড়ির ভিতরে শুইতে আসিতাম, তখন মা সরস্বতী নিশ্চয়ই ঘরের চৌকাঠ পর্যন্ত আমাদিগকে আগাইয়া দিয়া যাইতেন এবং পরদিন স্কুলে ক্লাসের মধ্যে যে সকল সম্মান সৌভাগ্য লাভ করিয়া ঘরে ফিরিতাম, সে তো আপনারা বুঝিতেই পারিতেছেন। কিন্তু মেজদার দুর্ভাগ্য, তাহার নির্বোধ পরীক্ষকগুলো তাহাকে কোনো দিনই চিনিতে পারিল না। নিজের এবং পরের বিদ্যাশিক্ষার প্রতি এরূপ প্রবল অনুরাগ, সময়ের মূল্য সম্বন্ধে এমন সূক্ষ্ম দায়িত্ব বোধ থাকা সত্ত্বেও তাহাকে বারংবার ফেল করিয়াই দিতে লাগিল। ইহাই অদৃষ্টের অন্ধ বিচার। যাক, এখন আর সে দুঃখ জানাইয়া কি হইবে। রমেশ চুপ করিয়া রহিল। আজ কেন যে তাহার সমস্ত চিত্ত জড়িয়া গ্রামের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলিয়া উঠিয়াছিল, তাহার একটু বিশেষ কারণ ছিল। গ্রামের যে পথটা বরাবর স্টেশনে গিয়া পৌঁছিয়াছিল, তাহার একটা জায়গা 8-10 বৎসর পূর্বে বৃষ্টির জলস্রোতে ভাঙিয়া গিয়াছিল। সেই অবধি ভাঙনটা ক্রমাগত দীর্ঘতর এবং গভীরতর হইয়া উঠিয়াছে। প্রায়ই জল জমিয়া থাকে। স্থানটা উত্তীর্ণ হইতে সকলকেই একটু দুর্ভাবনায় পড়িতে হয়। অন্য সময়ে কোনো মতে পা টিপিয়া কাপড় তুলিয়া অতি সন্তর্পণে ইহারা পার হয়, কিন্তু বর্ষাকালে আর কষ্টের অবধি থাকে না। কোনো বছর বা দুটো বাঁশ ফেলিয়া দিয়া, কোনো বছর বা একটা ভাঙা তালের ডোঙা উপুড় করিয়া দিয়া, কোনো মতে তাহারই সাহায্যে ইহারা আছাড় খাইয়া হাত পা ভাঙিয়া ওপারে গিয়া হাজির হয়। কিন্তু এত দুঃখ সত্ত্বেও গ্রামবাসীরা আজ পর্যন্ত তাহার সংস্কারের চেষ্টা মাত্র করে নাই। মেরামত করিতে টাকা কুড়ি ব্যয় হওয়া সম্ভব। এই টাকাটা রমেশ নিজে না দিয়া চাঁদা তুলিবার চেষ্টায় 8-10 দিন পরিশ্রম করিয়াছে, কিন্তু 8-10টা পয়সা কাহারও কাছে বাহির করিতে পারে নাই। শুধু তাই নয়, আজ সকালে ঘুরিয়া আসিবার সময় পথের ধারে শ্যাকরাদের দোকানের ভিতর এই প্রসঙ্গ হঠাৎ কানে যাওয়ায় সে বাহিরে দাঁড়াইয়া শুনিতে পাইল কে একজন আরেকজনকে হাসিয়া বলিতেছে, একটা পয়সাকে উতরা দিস নে, দেখছিস নে ওর নিজের গরজটাই বেশি, জুতো পায়ে মশমশিয়ে চলা চাই কিনা, না দিলেও আপনি সারিয়ে দেবে তা দেখিস। তাছাড়া এতকাল যে ও ছিল না, আমাদের স্টেশন যাওয়া কি আটকে ছিল? কে আর একজন কহিল, অবুর করো না হে, চাটু যেমনটাই বলছিলেন, ওর মাথায় হাত বুলিয়ে শীতলা ঠাকুরের ঘরটাও ঠিকঠাক করে নেওয়া হবে, খোসামত করে দুটো বাবু বাবু করতে পারলেই ব্যাস। তখন হইতে সারা সকালবেলাটা এই দুটো কথা তাহাকে যেন আগুন দিয়া পোড়াইতেছিল। জ্যাঠাইমা ঠিক এই স্থানটাতেই ঘা দিলেন, বলিলেন, সেই ভাঙনটা যে সারাবার চেষ্টা করছিলি, তার কি হলো? রমেশ বিরক্ত হইয়া কহিল, সে হবে না জ্যাঠাইমা, কেউ একটা পয়সা চাঁদা দেবে না। বিশ্বেশ্বরী হাসিয়া বলিলেন, দেবে না বললে কি হবে না রে? তোর দাদা মশায়ের তো তুই অনেক টাকা পেয়েছিস, এই কটা টাকা তুই তো নিজেই দিতে পারিস। কেন দেব? আমার ভারী দুঃখ হচ্ছে যে না বুঝে অনেকগুলো টাকা এদের স্কুলের জন্য খরচ করে ফেলেছি। এই গায়ের কারোর জন্য কিচ্ছু করতে নেই। বিশ্বেশ্বরী হাসিয়া ফেলিলেন। খানিকক্ষণ চুপ থাকিয়া বলিলেন, এরা যে কত দুঃখী, কত গরিব, তা যদি তুই জানিস রমেশ, এদের উপর রাগ করতে তোর আপনি লজ্জা হবে। ভগবান যদি দয়া করে তোকে পাঠিয়েছেন, এদের মাঝখানেই তুই থাক বাবা।
এসবের মধ্যে আমাকে আর টেনো না। ভয় নেই রমেশদা, তুমি দূরে থেকে এসে বড় উঁচুতে বসে কাজ করতে চেয়েছিলে, তাই এত বাধাবিঘ্ন। আমরা নিজেদের দুর্গতির ভারে তোমাকে নাবিয়ে এনে এখন ঠিক জায়গাটিতেই প্রতিষ্ঠিত করে দিয়েছি। এখন তুমি আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছ বলেই তোমার ভয় হচ্ছে। আগে হলে এই আশঙ্কা তোমার মনেও ঠাঁই পেত না। তখন তুমি গ্রাম্য সমাজের অতীত ছিলে, আজ তুমি তারই একজন হয়েছ। তাই এ আলো তোমার ম্লান হবে না, এখন প্রতিদিনই উজ্জ্বল হয়ে উঠবে। রাজলক্ষ্মী তাড়াতাড়ি বলিল, এ আমিও জানি, ঘরে গরু থাকে তো ভালো, নইলে আজকাল মাথা খুঁড়ে মোলেও কোনো পল্লীগ্রামে এক ফোঁটা দুধ পাবার জো নেই। গরুই নেই তো আবার দুধ। যাক, আরও একটা সমস্যার সমাধান হলো। তখন ছেলেটার ভাগ্যে রইল স্বদেশি খাঁটি পানা পুকুরের জল আর বিদেশি কৌটা ভরা খাঁটি বার্লির গুঁড়ো। কিন্তু তখনও দুর্ভাগাটার অদৃষ্টে হয়তো এক আধ ফোঁটা তার স্বাভাবিক খাদ্য জোটে, কিন্তু সে সৌভাগ্য এসব করে বেশি দিন থাকার আইন নেই। মাস চারেকের মধ্যেই আর একটি নূতন আগন্তুক তার আবির্ভাবের নোটিশ দিয়ে দাদার মাতৃদুগ্ধের বরাদ্দ একেবারে বন্ধ করে দেয়। এ বোধ করি তুমি। হ্যাঁ হ্যাঁ জানি, এ আর আমাকে ব্যাখ্যা করে বোঝাতে হবে না, তুমি তারপরে বলো। তারপর ছোনাটাকে ধরে পেটের রোগে এবং স্বদেশি ম্যালেরিয়া জ্বরে। তখন বাপের দায়িত্ব হচ্ছে বিদেশি কুইনিন ও বার্লির গুঁড়া জোগানো, এবং মায়ের ঘাড়ে পড়ে ওই যে বললুম আঁতুড়ে গিয়ে পুনরায় ভর্তি হওয়ার মুলতুবির ফুরসতে ওইগুলো খাঁটি দেশি জলে গুলে তাকে গেলানো। তারপরে যথাসময়ে সুতিকা গৃহের হাঙ্গামা মিটিয়ে নবকুমার কোলে করে বেরিয়ে এসে প্রথমটার জন্য দিন কতক চেঁচানো। চেঁচানো কেন? ওটা মায়ের স্বভাব বলে, এমনকি কেরানির ঘরেও তার অন্যথা দেখা যায় না। তখন যখন ভগবান তার দায়িত্ব শোধ করতে ছেলেটাকে শ্রীচরণে টেনে নেন। বাছারে, একেবারে আশ্চর্য হইয়া গেলাম। আমাদের দেশে এই যে অসংখ্য জাতিভেদের শৃঙ্খল, তাহা দু পায়ে পড়িয়া ঝমঝম করিয়া বিচরণ করার মধ্যে গৌরব এবং মঙ্গল কতখানি বিদ্যমান, সে আলোচনা এখন থাক। কিন্তু এ কথা আমি অসংশয়ে বলিতে পারি যে, যাহারা নিজেদের গ্রামটুকুর মধ্যে অত্যন্ত নিরাপদে প্রতিষ্ঠিত থাকিয়া ইহাকে পুরুষানুক্রমে প্রাপ্ত সংস্কার বলিয়া স্থির করিয়া রাখিয়াছেন, এবং ইহার শাসনপাশ ছিন্ন করা দুরূহতা সম্বন্ধে যাহাদের লেশমাত্র অবিশ্বাস নাই, তাহারা একটা ভুল জিনিস জানিয়া রাখিয়াছেন। বস্তুতঃ কোনো দেশে খাওয়া ছোঁয়ার বাজবিচার প্রচলিত নাই। তেমন দেশে পা দেওয়া মাত্রই বেশ দেখিতে পাওয়া যায় এই 56 পুরুষের খাওয়া ছোঁয়ার শেকল কি করিয়া না জানি রাতারাতি খসিয়া গেছে। তখন তো জানিতাম না, চাকরি পাবার যথেষ্ট প্রয়োজন না হইলে ইনি দেখা দেন না। এই জ্ঞানটি লাভ করিলাম হঠাৎ একদিন রোহিণীবাবুকে পথের মধ্যে দেখিয়া। তিনি বাজারে পথের ধারে তরি তরকারি কিনিতেছিলেন। আমি অনতি দূরে দাঁড়াইয়া নিঃশব্দে দেখিতে লাগিলাম। যদিচ তাহার গায়ের জামা কাপড় জুতা জীর্ণতার প্রায় শেষ সীমায় পৌঁছিয়াছে, তীক্ষ্ণ রৌদ্রে মাথায় একটা ছাতি পর্যন্ত নাই, কিন্তু আহার্য দ্রব্যগুলি তিনি বড়লোকের মতোই ক্রয় করিতেছেন। সেদিকে তাহার খোঁজাখুঁজি ও যাচাই বাছাইয়ের অবধি নাই। হাঙ্গামা ও পরিশ্রম যতই হোক, ভালো জিনিসটি সংগ্রহ করিবার দিকে যেন তাহার প্রাণ পড়িয়া আছে। চক্ষের পলকে সমস্ত ব্যাপারটা আমার চোখে পড়িয়া গেল। এইসব কেনাকাটার ভিতর দিয়া তাহার ব্যগ্র ব্যাকুল স্নেহ যে কোথায় গিয়া পৌঁছিতেছে, এ যেন আমি সূর্যের আলোর মতো সুস্পষ্ট দেখিতে পাইলাম। কেন যে এই সকল লইয়া তাহার বাড়ি পৌঁছানো একান্তই চাই, কেন যে এই সকলের মূল্য দিবার জন্য চাকরি তাহাকে পাইতেই হইল, এ সমস্যার মীমাংসা করিতে আর লেশ মাত্র বিলম্ব হইল না। নিজের প্রতি দৃক্পাত করিবার যেন তাহার অবসর মাত্র নাই। হৃদয় তাহার যাহাতে পরিপূর্ণ হইয়া আছে, তাহাতে তাহার কাছে জামা কাপড়ের দৈন্য যেন একেবারেই অকিঞ্চিৎকর হইয়া গেছে। আর
বস্ত্রের সামান্য মলিনতায় প্রতি পদেই যেন সংকোচে জড়সড় হইয়া উঠিতেছি। পথচারী একান্ত অপরিচিত লোকেরও দৃষ্টিপাতে লজ্জায় যেন মরিয়া যাইতেছি। রোহিণীদা চলিয়া গেলেন, আমি তাহাকে ফিরিয়া ডাকিলাম না, এবং পরক্ষণেই লোকের মধ্যে তিনি অদৃশ্য হইয়া গেলেন। কেন জানি না, এইবার অশ্রু জলে আমার দু চক্ষু ঝাপসা হইয়া গেল। চাদরের খুঁটে মুছিতে মুছিতে পথের এক ধার দিয়া ধীরে ধীরে বাসায় ফিরিলাম, এবং নিজের মনেই বারবার বলিতে লাগিলাম, এই ভালোবাসাটার মতো এত বড় শক্তি, এত বড় শিক্ষক সংসারে বুঝি আর নাই। ইহা পারে না, এত বড় কাজও বুঝি কিছু নাই। তথাপি বহু বহু যুগ সঞ্চিত অন্ধ সংস্কার আমার কানে কানে ফিসফিস করিয়া বলিতে লাগিল, ভালো নয়, ইহা ভালো নয়, ইহা পবিত্র নয়, শেষ পর্যন্ত ইহার ফল ভালো হয় না। আবার অভয়ার স্বামীর পত্র পাইলাম। পূর্ববৎ সমস্ত চিঠিময় কৃতজ্ঞতা ছড়াইয়া দিয়া এবার সে যে কি সংকটে পড়িয়াছে তাহাই সসম্ভ্রমেও সবিস্তারে নিবেদন করিয়া আমার উপদেশ প্রার্থনা করিয়াছে। ব্যাপারটা সংক্ষেপে এই যে তাহার সাধ্যের অতিরিক্ত হওয়া সত্ত্বেও সে একটা বড় বাড়ি ভাড়া লইয়াছে, এবং তাহার একদিকে তাহার বর্মী স্ত্রী পুত্রকে আনিয়া অন্যদিকে অভয়াকে আনিবার জন্য প্রত্যহ সাধ্য সাধনা করিতেছে, কিন্তু কোনো মতেই তাহাকে সম্মত করিতে পারিতেছে না। সহধর্মিণীর এই প্রকার অবাধ্যতায় সে অতিশয় মর্মপীড়া অনুভব করিতেছে। ইহা যে শুধু কলিকালের ফল, এবং সত্যযুগে যে এরূপ ঘটিত না, বড় বড় মুনি ঋষিরা পর্যন্ত যে দৃষ্টান্ত সমেত তাহার পুনঃ পুনঃ উল্লেখ করিয়া সে লিখিয়াছে, হায় সে আর্য ললনা কই, সে সীতা সাবিত্রী কোথায়, যে আর্য নারী স্বামীর পদযুগল বক্ষে ধারণ করিয়া হাসিতে হাসিতে চিতায় প্রাণ বিসর্জন করিয়া স্বামী সহ অক্ষয় স্বর্গলাভ করিতেন, তাঁরা কোথায়? যে হিন্দু মহিলা হাস্যবদনে তাহার কুষ্ঠগলিত স্বামী দেবতাকে স্কন্ধে করিয়া বারাঙ্গনার গৃহে পর্যন্ত লইয়া গিয়াছিল, কোথায় সেই পতিব্রতা রমণী? কোথায় সেই স্বামী ভক্তি? হায় ভারতবর্ষ, তুমি কি একেবারেই অধঃপথে গিয়াছ? পরশু কি হয়েছিল জানতে নিশ্চয়ই আপনার কৌতূহল হচ্ছে, বলিয়া সে নিজের দক্ষিণ বাহু অনাবৃত করিয়া দেখাইল। বেতের দাগ চামড়ার উপর কাটিয়া কাটিয়া বসিয়াছে। বলিল, এমন আরও অনেক আছে যা আপনাকে দেখাতে পারলুম না, কিন্তু আমার ফিরে আসার এ একমাত্র কারণ নয় শ্রীকান্তবাবু। আমার সতী ধর্মের এ সামান্য একটু পুরস্কার। তিনি যে স্বামী আর আমি যে তাঁর বিবাহিতা স্ত্রী, এ তারই একটু চিহ্ন। আমি যে স্ত্রী হয়েও স্বামীর বিনা অনুমতিতে এত দূরে এসে তাঁর শান্তিভঙ্গ করেছি, মেয়ে মানুষের এত বড় স্পর্ধা পুরুষ মানুষ সইতে পারে না। এ সেই শাস্তি। তিনি অনেক রকম ভুলিয়ে আমাকে তাঁর বাসায় নিয়ে গিয়ে কৈফিয়ত চাইলেন, কেন রোহিণীর সঙ্গে এসেছি। বললুম, স্বামীর ভিটে যে কি সে আমি নিজেও জানি নে। আমার বাপ নেই, মা মারা গেছেন, দেশে খেতে পড়তে দেয় এমন কেউ নেই। তোমাকে তো কত চিঠি লিখেছি, জবাব পাইনে। তিনি একগাছা বেত তুলে নিয়ে বললেন, আজ তার জবাব দিচ্ছি। সেই নিরতিশয় হীন অমানুষ বর্বরটার বিরুদ্ধে আমার সমস্ত অন্তঃকরণটা পুনরায় আলোড়িত হইয়া উঠিল। কিন্তু যে অন্ধ সংস্কারের ফল বলিয়া অভয়া আমাকে দেখিবা মাত্রই ছুটিয়া লুকাইয়াছিল, সে সংস্কার তো আমারও ছিল। দিন সকালেই আমাদের হোটেলে বাবুটির পদধূলি পড়িল, এবং উভয় ভ্রাতায় বহুক্ষণ কথাবার্তার পরে তিনি বিদায় গ্রহণ করিলেন।
সেই হইতেই দুই ভাইয়ের কি যে মিল হইয়া গেল, সকাল নাই সন্ধ্যা নাই। বাবুটি দাদা ডাক দিয়া যখন তখন আসিয়া উপস্থিত হইতে লাগিলেন এবং ফিস ফিস মন্ত্রণা, আলাপ আপ্যায়ন, খাওয়া দাওয়ার আর অবধি রহিল না। একদিন অপরাহ্নে দাদাকেও আমাকে চা বিস্কুট ভোজন করিবার নিমন্ত্রণ পর্যন্ত করিয়া গেলেন। সেই দিন তাহার বর্মা স্ত্রীর সহিত আমার ভালো করিয়া আলাপ হইল। মেয়েটি অতিশয় সরল, বিনয়ী এবং ভদ্র। ভালোবাসিয়া স্বেচ্ছায় ইহাকে বিবাহ করিয়াছে এবং সেই অবধি বোধ করি একদিনের জন্যেও তাহাকে দুঃখ দেয় নাই। দিন চারেক পরে দাদাটি আমাকে একগাল হাসিয়া কানে কানে জানাইলেন যে পরশু সকালে জাহাজে তাহারা বাড়ি যাইতেছেন। শুনিয়াই কেমন একটা ভয় হইল। জিজ্ঞাসা করিলাম, আপনার ভাই আবার ফিরে আসবেন তো? দাদা বলিলেন, আবার রাম রাম, বলে একবার জাহাজে চড়তে পারলে হয়। জিজ্ঞাসা করিলাম, মেয়েটিকে জানিয়েছেন? দাদা কহিলেন, বাপরে, তাহলে তো আর রক্ষে থাকবে না। বেটির যে যেখানে আছে রক্ত বীজের মতো এসে ছেঁকে ধরবে বলিয়া চোখ দুটো মিটমিট করিয়া সহাস্যে কহিলেন, ফ্রেঞ্চ লিপ মশাই, ফ্রেঞ্চ লিপ। এ আর বুঝলেন না? অত্যন্ত ক্লেশ বোধ হইল। কহিলাম, মেয়েটি তো তাহলে ভারী কষ্ট পাবে। আমার কথা শুনিয়া দাদা তো একেবারে হাসিয়াই আকুল। কোনো মতে হাসি থামিলে বলিতে লাগিলেন, শোনো কথা একবার, বর্মা বেটিদের আবার কষ্ট, এ শালা জেতের লোক খেয়ে আঁচায় না, না আছে এঁটো কাঁটার বিচার, না আছে একটা জাতজম্য। বেটিরা সব নেপি, এক প্রকার পচা মাছ যাহাকে আপ্পি বলে। ওই নেপ্পি খায় মশাই, নেপ্পি খায়, গন্ধের চোটে ভূত পেতনি পালায়। এ বেটা বেটিদের আবার কষ্ট, একটা যাবে আর একটা পাকড়াবে, ছোট জাত বেটারা। থামুন মশাই, থামুন। এই 4 বছর ধরে রাজার হালে খাওয়াচ্ছে আপনার ভাইটিকে, পড়াচ্ছে, আর কিছু না হোক, তারও তো একটা কৃতজ্ঞতা আছে। দাদার মুখ গম্ভীর হইল। একটু চুপ করিয়া থাকিয়া বলিলেন, আপনি যে অবাক করলেন মশাই, পুরুষ মানুষ, বিদেশ বিভুয়ে এসে বয়সের দোষে নয় একটা। কিন্তু অফিস হইতে ফিরিলে তিনি সহসা বলিয়া উঠিলেন, ভেবে দেখলাম আপনার পরামর্শই ভালো মশাই। এ জাতকে বিশ্বাস নেই, কি জানি সে যে একটা ফ্যাসাদ বাঁধাবে নাকি। বলে যাওয়াই ভালো, এ বেটিরা আর পারে না কি। না আছে লজ্জা সরম, না আছে একটা ধর্ম জ্ঞান, জানোয়ার বললেই তো চলে। বলিলাম, হ্যাঁ সেই ভালো, কিন্তু কথাটা বিশ্বাস করিতে পারিলাম না। কেমন যেন মনে হইতে লাগিল ভিতরে কি একটা ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্র সত্যিই ছিল, কিন্তু সে যে এত নীচ, এত নিষ্ঠুর, তাহা চোখে না দেখিলে কেহ কল্পনা করিতে পারে বলিয়াও ভাবিতে পারি না। চট্টগ্রামের জাহাজ রবিবারে ছাড়ে, অফিস বন্ধ, সকালবেলাটায় করি বাকি, তাই তাকে সি অফ করিতে জাহাজ ঘাটে গিয়া উপস্থিত হইলাম। জাহাজ তখন জেটিতে ভিড়িয়াছে। যাহারা যাইবে এবং যাহারা যাইবে না, এই 2 শ্রেণীর লোকেরাই ছুটাছুটি, হাঁকাহাঁকি, বা কাহার কথা শোনে, এমনি ব্যাপার। এদিকে ওদিকে চাহিতেই সেই বর্মা মেয়েটির দিকে চোখ পড়িল। একধারে সে ছোট বোনটির হাত ধরিয়া দাঁড়াইয়া আছে। সারা রাত্রির কান্নায় তাহার চোখ দুটি ঠিক জবা ফুলের মতো রাঙা। ছোটবাবুর মহা ব্যস্ত। ক্রমে সমস্ত জিনিসপত্র জাহাজে উঠিল। যাত্রীরা সব ঠেলাঠেলি করিয়া গিয়া উপরে উঠিল। অযাত্রীরা নামিয়া আসিল। সুমুখের দিকে নোঙর তোলা চলিতে লাগিল। এইবার ছোটবাবু তাহার দ্রব্য সম্ভারের হেফাজত করিয়া, জায়গা ঠিক করিয়া, তাহার বর্মা স্ত্রীর কাছে বিদায়ের ছলে সংসারের নিষ্ঠুরতম এক অঙ্কের অভিনয় করিতে জাহাজ হইতে নামিয়া আসিলেন। 2য় শ্রেণীর যাত্রী, সে অধিকার তাহার ছিল। আমি অনেক সময় ভাবি, ইহার কি প্রয়োজন ছিল?
কেন মানুষ গায়ে পড়িয়া আপনার মানবাত্মাকে এমন করিয়া অপমানিত করে? সে মন্ত্র পড়া স্ত্রী নাই বা হইল, কিন্তু সে তো নারী, সে তো কন্যা ভগিনী জননীর জাতি। তাহারই আশ্রয় সে তো এই সুদীর্ঘকাল স্বামীর সমস্ত অধিকার লইয়া বাস করিয়াছে। তাহারই বিশ্বস্ত হৃদয়ের সমস্ত মাধুর্য, সমস্ত অমৃত সে তো সমস্ত কায় মনে তাহাকেই নিবেদন করিয়া দিয়াছিল। তবে কিসের লোভে সেই অগণিত লোকের চক্ষে তাহাকেই এত বড় নির্দয়, বিদ্রূপ ও হাসির পাত্রী করিয়া ফেলিয়া গেল? লোকটা এক হাতে রুমাল দিয়া নিজের দু চক্ষু আবৃত করিয়া এবং অপর হাতে তাহার বর্মা স্ত্রীর গলা ধরিয়া কান্নার সুরে কি সব বলিতেছে, এবং মেয়েটি আঁচলে মুখ ঢাকিয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদিতেছে। আশেপাশে অনেকগুলি বাঙালি ছিল, তারা কেহ মুখ ফিরাইয়া হাসিতেছে, কেহ বা মুখে কাপড় গজিয়া হাসি চাপিবার চেষ্টা করিতেছে। আমি একটু দূরে ছিলাম, সেই বলিয়া প্রথমটা কথাগুলো বুঝিতে পারি নাই, কিন্তু কাছে আসিতেই সকল কথা স্পষ্ট শুনিতে পাইলাম। লোকটা রোদনের কণ্ঠে বর্মা ভাষা এবং বাংলা ইতর ভাষায় মিলাইয়া বিলাপ করিতেছে। বাংলাটা কথঞ্চিত মার্জিত করিয়া লিখিলে এইরূপ শোনায়: 1 মাস পরে রংপুর হইতে তামাক কিনিয়া যা আসিব তা আমি জানি। ওরে আমার রতনমণি, তোকে কদলি প্রদর্শন করিয়া চলিলাম রে, কদলি প্রদর্শন করিয়া চলিলাম। এগুলি শুধু আমাদের মতো কয়েকজন অপরিচিত বাঙালি দর্শকদের আমোদ দিবার জন্যই। কিন্তু মেয়েটি তো বাংলা বোঝে না, শুধু কান্নার সুরেই তাহার যেন বুক ফাটিয়া যাইতেছে, এবং কোনো মতে সে হাত তুলিয়া তাহার চোখ মুছাইয়া সান্ত্বনা দিবার চেষ্টা করিতেছে। লোকটা টানিয়া টানিয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া বলিতে লাগিল, মোটে 500 টাকা তামাক কিনতে দিলি, আর যে তোর কিছু নেই, পেট ভরল না, অমনি তোর বাড়িটাও বিক্রি করিয়ে ঘরের ছেলে ঘরে যেতে পারতাম, তবে তো বুঝতাম একটা দাম মারা গেল। এই যে কিছুই হলো না রে, কিছুই হলো না। খালাসিরা উপর হইতে ডাকিয়া কহিল, বাবু, সিঁড়ি তোলা হচ্ছে। লোকটা গলা ছাড়িয়া দিয়া তৎক্ষণাৎ সিঁড়ি পর্যন্ত গিয়াই আবার ফিরিয়া আসিল। মেয়েটির হাতে সাবেককালের একটি ভালো চুনির আংটি ছিল। সেইটির উপর হাত রাখিয়া কাঁদিতে কাঁদিতে কহিল, ওরে ওরে দে রে, আংটিটাও বাগিয়ে নিয়ে যাই, যেমন করে হোক 200-250 টাকা দাম হবে, এটাই বা জারি কেন? মেয়েটি তাড়াতাড়ি সেটি খুলিয়া প্রিয়তমের আঙুলে পরাইয়া দিল। যথা লাভ বলিয়া লোকটা কাঁদিতে কাঁদিতে দ্রুত পদে সিঁড়ি দিয়া উপরে গিয়া উঠিল। জাহাজ জেটি ছাড়িয়া ধীরে ধীরে দূরে সরিয়া যাইতে লাগিল, এবং মেয়েটি মুখে আঁচল চাপা দিয়া হাঁটু গাড়িয়া সেইখানেই বসিয়া পড়িল। অনেকেই দাঁত বাহির করিয়া হাসিতে হাসিতে চলিয়া গেল। কেহ বা কহিল, আচ্ছা ছেলে, কেহ বা বলিল, বাহাদুর ছোকরা। অনেকেই বলিতে বলিতে গেল, কি মজাটাই করলে, হাসতে হাসতে পেটে ব্যথা ধরে গেল। এমনি কত কি মন্তব্য। শুধু আমি কেবল সেই সকলের হাসি তামাশার পাত্রী, বোকা মেয়েটার অপরিসীম দুঃখের সাক্ষীর মতো স্তব্ধভাবে দাঁড়াইয়া রহিলাম। এতখানি স্বাধীনতা দিয়া এদেশের পুরুষেরা কি এমন ঠকিয়াছে, আর আমরাই বা তাহাদের আষ্টে পৃষ্ঠে বাঁধিয়া রাখিয়া জীবনটা পঙ্গু করিয়া দিয়া কি এমন জিতিয়াছি? আমাদের মেয়েরাও যদি এমনি একদিন হঠাৎ একটা গোলমাল শুনিয়া পিছনে ফিরিয়া যা দেখিলাম, তাহা আজও আমার তেমনি স্পষ্ট মনে আছে।
বচসা বাঁধিয়াছে ঘোড়ার গাড়ির ভাড়া লইয়া। গাড়োয়ান আমাদের হিন্দুস্থানি মুসলমান, সে কহিতেছে চুক্তি হইয়াছিল 8 আনা, আর 3 জন ভদ্রঘরের ব্রহ্মরমণী গাড়ি হইতে নামিয়া পড়িয়া সমস্বরে চিৎকার করিয়া বলিতেছেন, না 5 আনা। মিনিট 2-3 তর্কাতর্কির পরেই বলং বলং বাহুবলং। পথের ধারে একটা লোক মোটা মোটা ইক্ষুদণ্ড গাদি করিয়া বিক্রি করিতেছিল। অকস্মাৎ 3 জনেই ছুটিয়া গিয়া 3 গাছা হাতে তুলিয়া হতভাগা গাড়োয়ানকে একযোগে আক্রমণ করিলেন। সে কি এলোপাথাড়ি মার! বেচারা স্ত্রীলোকের গায়ে হাত দিতেও পারে না, শুধু আত্মরক্ষা করিতে একে আটকায় তো ওর বাড়ি মাথায় পড়ে, ওকে আটকায় তো তার বাড়ি মাথায় পড়ে। চারিদিকে লোক জমিয়া গেল, কিন্তু সে শুধু তামাশা দেখিতে। সে দুর্ভাগার কোথায় গেল টুপি পাগড়ি, কোথায় গেল হাতের ছিপটি, আর সহ্য করিতে না পারিয়া সে রণে ভঙ্গ দিয়া পুলিশ পুলিশ পেয়াদা পেয়াদা চিৎকার করিতে করিতে পলাইল। সবে বাংলাদেশ হইতে আসিতেছি, তাও আবার পাড়াগাঁ হইতে। কলিকাতায় স্ত্রী স্বাধীনতা আছে কানে শুনিয়াছি, চোখে দেখি নাই। কিন্তু স্বাধীনতা পাইলে ভদ্রঘরের অবলারাও যে একটা জোয়ান মদ্য পুরুষ মানুষকে প্রকাশ্য রাজপথের উপর আক্রমণ করিয়া লাঠিপেটা করিতে পারে, ক্রমশ এতখানি সবলা হইয়া ওঠার সম্ভাবনা আমার কল্পনার অতীত ছিল। অনেকক্ষণ হতবুদ্ধির ন্যায় দাঁড়াইয়া থাকিয়া সকার্যে প্রস্থান করিলাম। মনে মনে কহিতে লাগিলাম, স্ত্রী স্বাধীনতা ভালো কিংবা মন্দ, সমাজে আনন্দের মাত্রা ইহাতে বাড়ে কিংবা কমে, এ বিচার আর একদিন করিব। কিন্তু আজ সচক্ষে যাহা দেখিলাম, তাহাতে তো সমস্ত চিত্ত উদ্ভ্রান্ত হইয়া গেল। এমন একটা কাণ্ড ঘটিল, যাহার স্মরণ হইলে আজও লজ্জায় মরিয়া যাই। একটা গোলমাল শুনিয়া 2 জনেই ঘরের বাহিরে আসিয়া দেখি জাহাজের 2nd অফিসার 6-7 জন খালাসিকে এলোপাতাড়ি লাথি মারিতেছে এবং বুটে চোটে যে যেখানে পারিতেছে পলায়ন করিতেছে। এই ইংরাজ যুবকটি অত্যন্ত উদ্ধত বলিয়া বোধ করি ডাক্তারবাবুর সহিত ইতিপূর্বে কোনোদিন বচসা হইয়া থাকিবে। আজও কলহ হইয়া গেল। ডাক্তারবাবু ক্রুদ্ধ হইয়া বলিলেন, তোমার এইরূপ ব্যবহার অত্যন্ত গর্হিত। একদিন তোমাকে এজন্য দুঃখ পাইতে হইবে, তাহা বলিয়া দিতেছি। লোকটা ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কেন? ডাক্তারবাবু বলিলেন, এভাবে লাথি মারা ভারী অন্যায়। লোকটা জবাব দিল, মার ছাড়া ক্যাটল সিধা হয়? ডাক্তারবাবু একটু স্বদেশী, তাই উত্তেজিত হইয়া বলিতে লাগিলেন, এরা জানোয়ার নয়, গরিব মানুষ। আমাদের দেশি লোকেরা নম্র এবং শান্ত বলিয়াই কাপ্তেন সাহেবের কাছে তোমার নামে অভিযোগ করে না, এবং তুমিও অত্যাচার করিতে সাহস করো। হঠাৎ সাহেবের মুখ অকৃত্রিম হাসিতে ভরিয়া গেল। ডাক্তারের হাতটা টানিয়া আঙুল দিয়া দেখাইয়া কহিল, লুক ডক্টর, দে আর ইয়োর কান্ট্রিমেন, ইউ অট টু বি প্রাউড অফ দেম। চাহিয়া দেখি কয়েকটা উঁচু পিপার আড়ালে দাঁড়াইয়া এই লোকগুলো দাঁত বাহির করিয়া হাসিতেছে এবং গায়ের ধুলা ঝাড়িতেছে। সাহেব এক গাল হাসিয়া ডাক্তারবাবুর মুখের ওপর 2 হাতের বুড়ো আঙুল দুটা নাড়িয়া দিয়া আঁকিয়া বাঁকিয়া শীষ দিতে দিতে প্রস্থান করিল। জয়ের গর্ব তাহার সর্বাঙ্গ দিয়া যেন ফুটিয়া পড়িতে লাগিল। ডাক্তারবাবুর মুখখানা লজ্জায়, ক্ষোভে, অপমানে কালো হইয়া গেল। দ্রুত পদে অগ্রসর হইয়া ক্রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিলেন, বেহায়া বেটারা, দাঁত বার করে হাসছিস যে? এইবার এতক্ষণে দেশি লোকের আত্মসম্মানবোধ ফিরিয়া আসিল। সবাই একযোগে হাসি বন্ধ করিয়া চড়া কণ্ঠে জবাব দিল, তুমি ডাক্তারবাবু, বেটা বলার কে? কারো কজ্জ করে খায় হাসতেছি মোরা? আমি জোর করিয়া টানিয়া ডাক্তারবাবুকে তাঁর ঘরে ফিরাইয়া আনিলাম। তিনি চৌকির উপর ধপ করিয়া বসিয়া পড়িলেন, শুধু বলিলেন, উহ।